তো শুরু হইব আমাদের কিতা দিয়ে নিউটনস লজ অফ মোশন। আমি চেষ্টা করব যে এনডাবলিটির আগের দিন পর্যন্ত যাতে দিতে পারি, জানি না টাইমে কতটুকু কভার করা যাইব, এখন তো অফিস নাই, লকডাউনতে আচ্ছা ঠিক আছে দেওয়া যার। তো লজ অফ মোশন, তারপরে আমরা থাকবো ফ্রিকশন। লজ অফ মোশন ফ্রিকশনের আমরা থিওরিটিক্যাল মেইন পয়েন্ট অফ ভিউ থেকে আগে দেখবো। ওখানে কি থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স 2020-19 ইতার মধ্যে রিপিট হয়েছে। প্রবলেমসও মানুষ আটকে না বেশি, এখানে কি হয়তো ফর্মুলা লাগাইয়া অপশনসের মধ্যে 4টা অপশনসের মধ্যে একটা অপশন সর্ট আউট করিলায়। প্রবলেম কোন জায়গাতে হয়? থিওরিটিক্যাল। এখানে কি কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকে না, 4টা অপশনের মধ্যে কনফিউজ হয়ে যায়, আর তারপরে ভুল একটা টিক করিয়াই যায়। মনে হয় এটা তো থিওরিটিক্যাল, আমার ক্যালকুলেশন করতে লাগতো না, টাইম বাঁচবো, আমি টিক করে দিই, বাই চান্স কারেক্ট হয়ে যেতে পারে। আর ওই বাই চান্সের চক্করে কিতা হয়, এগুলো -1 দিলায়। এখানে কি থিওরিটিক্যাল হইল মেইন, যেটা কনসেপচুয়াল ক্লিয়ারিটি চেক করব। তো এইবার জেডাবলি মেইনস যেটা হয়েছে, আর গতবারের এনডাবলিটি যেটা হয়েছে, এটাই বারবার পয়েন্ট আউট করে যে তুমি এনসিআরটির লাইন বাই লাইন বা এনসিআরটির ফিসের কোয়েশ্চেন্সগুলারে ধ্যান দিয়া পড়িয়া তারার আনসারগুলা তুমি ইন্টারপ্রিট করো, কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকতে লাগবো, এমনি হইতো না এটা। তো প্রথম আমরা থিওরিটিক্যাল কিছু কভার করবো কোয়েশ্চেন্স, কনসেপ্ট একটু দেখবো, তারপরে আবার নিউমারিক্যালস যাইমু হাই স্ট্যান্ডার্ডও। নেক্সট লেকচার ঐসি বর্মা আর ফাইনাল রিভিশনের ফর্মুলা দিয়ে এনএলএম শেষ করবো ফ্রিকশনের লগে, বা 3টা লেকচার লাগবো এনএলএম আর ফ্রিকশন। তে ফটাফট আমরা রিভাইজ করে দিই। হেডিং দাও, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল of motion. It is also called Galileo's law of inertia. তো ইনার্শিয়া এখান থেকে মেইন কিতা আমরা জানি যে বডি যদি রেস্টও থাকে তো রেস্টও থাকতে চাইব, মোশনও থাকলে মোশনে থাকতে চাইব, যত সময় তার উপরে একটা এক্সটার্নাল এজেন্ট কাজ করতো না, যেটারে আমরা নাম দিব কিতা সেকেন্ড লর মধ্যে ফোর্স হইল। তো ইনার্শিয়া মেইন কিতা, ইনার্শিয়া হইল বডির ইনএবিলিটি বা বডির এবিলিটি টু রেজিস্ট, ইনএবিলিটি টু চেঞ্জ অর ability to resist any change, কোনো ধরনের চেঞ্জরে হে অপোজ করার, যত বেশি অপোজ করার ক্ষমতা থাকবো অত বেশি ইনার্শিয়া থাকবো। তো ইনার্শিয়া হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। এটার কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নাই, জাস্ট এটা একটা থিওরিটিক্যাল আমরা কনসেপ্ট, বা এটা আমরা লজিক্যাল আমরা বুঝি যে যার মাস বেশি তার ইনার্শিয়া বেশি, যার মাস কম তার ইনার্শিয়া কম। এটার উপরে থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেখবো। তো এটা আসলে আমরা ফার্স্ট ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন। কেন কি নিউটনের চ্যাপ্টার শুরু করলাম আর তার ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল না হয়ে আমি কেমনে যাইব গিয়ে আগে, এটা অসম্ভব। ক্র্যাশ মানে অত ক্র্যাশ না যে নিউটনেরও ক্র্যাশ করাই দিতাম। তো ফোর্স হইল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বি ডিটি অফ মোমেন্টাম হইল মাস ইন্টু ভেলোসিটি। এটার যদি অ্যাকচুয়াল ফর্মুলা আমরা লিখি, সবসময় আমি কইমু তোমরা অ্যাকচুয়ালটা মনে রাখবাই, হোয়ার ইউ অ্যান্ড ভি আর বোথ ফাংশনস অফ টাইম। যদি এক্স থাকে তে মানে ফাংশনস অফ এক্স, মানে বোথ আর ভেরিয়েবল, তে আমরা প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন লাগাইমু, ইউ ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিটি। তে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এখন এখান থেকে যদি আমরা ইফ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট তো ডিভি বাই ডিটি 0 হয়ে যাব, কেন কি চেঞ্জ অফ সামথিং, দ্যাট সামথিং ইজ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। এই ভেলোসিটি বলে ভেলোসিটি কনস্ট্যান্ট না, জেনারেলি আমরা মাস কনস্ট্যান্ট ধরি। ইফ মাস ইজ কনস্ট্যান্ট, ভেলোসিটিও কনস্ট্যান্ট থাকতে পারে, এমন নিউমারিক্যালও আছে। যদি মাস কনস্ট্যান্ট হয়, যেটা জেনারেলি আমরা ল পড়ি আর কি, তো ডিএম বাই ডিটি 0 হয়ে যাব। তো এম ইন্টু ডিভি বাই ডিটি মানে এম ইন্টু এক্সিলারেশন। সো দিস ইজ নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। এখন এই যে আমরা নিউটনের থার্ড ল, তো নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল অফ মোশন মানে কিতা, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। মানে
একটা বডি যদি আরেকটা বডির উপরে ফোর্স লাগায় তো ওই বডিও তার উপরে একটা অপোজিট ডাইরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশনারি ফোর্স দিব। তো টু এভরি অ্যাকশন there is equal and opposite reaction আর অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বনতে গেলে নেচার অফ ফোর্সেস মাস্ট বি সেম। আচ্ছা এখানে পি কিতা, পি কিন্তু লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে বডি ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন, মাস ইনটু ভেলোসিটি, বুঝল? এইটা আমরা ফালতু জিনিস, মানে সবাই মোটামুটি এটা পড়া আছে বা এনসিআরটির যে কোনো বইয়ের মধ্যে এটা পাইবা। এনসিআরটি তো সবই পাওয়া যায়, ইন্টারপ্রিটেশন আলাদা আলাদা সবের। যার ইন্টারপ্রিটেশন এনসিআরটির খুব ভালো হেউ মেইনস হোক আর এন্ডাবিলিটি হোক ফার্স্ট অ্যাটেম্পটে লাগাই দিব। অ্যাডভান্সে লিগে মানি আমি বাক্কা প্রিপারেশন লাগে, এক্সট্রা নিউমারিক্যালস করতে লাগে, শর্টকাট ট্রিক ডেভেলপ করতে লাগে। এখন আও একটা অঙ্ক দেখিলে আমরা মোমেন্টামের উপরে momentum of a particle is given by px equal to cos t and py is equal to sin t. Find out angle between force and momentum. Find out angle between force and momentum. তো ফোর্স আর মোমেন্টাম যখনই অ্যাঙ্গেল হয়ে দিব মানে আমি ভেক্টরসের ডট প্রোডাক্ট ইউজ করতাম। তো মোমেন্টামরে যদি ভেক্টর ফর্মে লিখি, মোমেন্টামের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হইল পি এক্স ইন্টু আই ক্যাপ আর একটা হইল পি ওয়াই ইন্টু জে ক্যাপ। মানে পি এক্স হইল কস টি ইন্টু আই ক্যাপ, পি ওয়াই হইল সাইন টি ইন্টু জে ক্যাপ। ফোর্স আমরা বার করবো ডিপি বাই ডিটি করিয়া rate of change of momentum according to Newton's second law, d dt of cos t I cap plus sin t j cap. তো ফোর্স হইব আমার ddx of cos x মানে মাইনাস সাইন এক্স। এখানে আমি এক্সপেক্ট করিয়া চললাম যে ডিফারেন্সিয়েশনের সব ফর্মুলা আমরা শিখা আছি, এখানে আমি লিখতাম না এটা, কেন আমার টাইম নাই এটা লেখার। ddx of cos x হলো মাইনাস সাইন এক্স, ddx of sin x হলো cos x, cos t ইন্টু আই ক্যাপ। তো ফোর্স জানি, মোমেন্টাম জানি, দুটার ভেক্টর ফর্ম জানি, দুইটার মধ্যে অ্যাঙ্গেল লাগে। তো দুইটার মধ্যে অ্যাঙ্গেল যদি বার করতে হয় তো আমরা এ ডট বি বার করতে লাগবে ইজ ইকুয়াল টু, হ্যাঁ ddx of cos x minus sin x ddx of sin x cos x। ও তো এ ডট বি হইল আমরা এ বি cos থিটা, তো cos থিটা হইল a ডট বি বাই এ বি। তো cos থিটা হইব a ডট বি, তো a ডট বি মানে ধরিলা ফোর্স আর খার মধ্যে হয়েছে ফোর্স আর মোমেন্টাম। আচ্ছা ঠিক আছে, f ডট পি বাই মড অফ এফ মড অফ পি। তো আমরা দেখিলেই f ডট পি কত হইব, তো f ডট পি হইব আই আইর লগে মাল্টিপ্লাই হইব ডট প্রোডাক্টও, তো মাইনাস সাইন টি কস টি আর তারপরে প্লাস কস টি সাইন টি। ভেক্টরসের বেসিক একটু পড়িলেইও নিজে, এখানে কি কেন আমি ভেক্টরসের বেসিক তো ডিসকাস করতাম না কোনো মতেই, এটার টাইম নেই। এটার কস থিটা তো ইকুয়াল টু জিরো হয়ে যাব, তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কস থিটা জিরো মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। মানে ফোর্স আর মোমেন্টামের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90। ঠিক আছে,
তো একটা নিজে প্র্যাকটিস করিও তোমরা, না পারলে আমারে কইও, আমি করিয়া দিব। কেন কি নিজে প্র্যাকটিস করতে লাগবো। আমি নিউমারিক্যাল করাই দিলাম আর ইতারে খালি দেখলাই বইয়া বইয়া সাজাইয়া রাখি দিলে হইতো না কাজ। এন্ডাবিলিটির স্পিড লাগবো। সোজা নিউমারিক্যাল, ট্রিকি নিউমারিক্যাল সব মিক্স আপ থাকবো, ফর্মুলা বেস নিউমারিক্যাল সব মিক্স আপ থাকবো। তো স্পিড বেজান ম্যাটার করবো। একদম হাই লেভেল নিউমারিক্যাল, বড় বড় নিউমারিক্যাল সলভ করিয়া ইউ আর নট গোয়িং টু মানে ক্র্যাক অর গেট গুড মার্কস ইন এন্ডাবিলিটি, না মেইনসের প্রিলিমিনারি লেভেলও। হাই লেভেল কঠিন নিউমারিক্যাল এটা লাগে অ্যাডভান্সে লেগিয়া। তো এটা টাস্ক, এটা ট্রাই করবা। কিছু না, এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি লাগাইবা, টির জায়গাত 1 সেকেন্ড বইবা, অ্যান্সার লই আইবা, ফোর্স বাইরে যাব। ঠিক আছে, ভেরি গুড। আগে বাড়ি। এখন হইল ইম্পালস। নেক্সট আমরা দেখতাম ইম্পালস। তো ইম্পালস হইল কিতা, যেরকম তুমি বই রইছ আর আমি আইয়া সর মারলাম, এটাও হইল ইম্পালস। লার্জ ফোর্স ফর এ ভেরি স্মল ইন্টারভেল অফ টাইম। ফোর্সটাই কেন ভেরিয়েবল হইব, যেটা টাইমের লগে ভেরি করব। আর যখনই ফোর্স ভেরিয়েবল হয় তখন আমরা টাইম এক্সিস রে ডিটি ডিটি ইন্টারভেলে ডিভাইডও করে দেই। কেন কি ফর এভরি ইনস্ট্যান্ট অফ টাইম ফোর্স ইজ গোয়িং টু বি ডিফারেন্ট। সো যে কোনো একটা ইনস্ট্যান্টের লাগে যদি আমি স্মল ইম্পালস বার করি ডিআই, তো ডিআই হইব আমার এফ ডিটি, এটা হইল ফর্মুলা ফর ইম্পালস, ফোর্স ইন্টু টাইম। সো টোটাল ইম্পালস যেটা হইব এটা হইব ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, where f is called instantaneous force at any instant of time. আরেকটা জিনিস কইয়া দিলাই, এফ এভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াসের মধ্যে রিলেশন হইল ইন্টিগ্রেশন অফ এফ ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। মানে ফিজিক্সও এভারেজ বার করতে হইলে ইন্টিগ্রেশন অফ এফ ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি করা লাগে। তো ইন্টিগ্রেশন অফ এফ ডিটি হইব এফ এভারেজ ইন্টু ডেল্টা টি, মানে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে ডেল্টা টি। তে ইন্টিগ্রেশন অফ এফ ডিটির জায়গাতে আমি লিখতে পারবো এফ এভারেজ ইন্টু ডেল্টা টি। এফ এভারেজ রে লিখতে পারবো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে আমি ইম্পালস রে লিখতে পারবো চেঞ্জ ইন মোমেন্টাম। সো ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। মনে রাখিও এটা আরেকটা ফর্মুলা ইম্পালসের। বা তোমরা যদি ফোর্স ভেরিয়েবল থাকে তখন ইন্টিগ্রেশন করিয়া বার করতে পারবে। ইন্টিগ্রেশন করিয়া যদি বার করো তখনও হইব, অ্যাভারেজ ফোর্স দেওয়া থাকলে তখনও হইব, মোমেন্টামের চেঞ্জ দেওয়া থাকলে তখনও হইব। আর যদি গ্রাফ থেকে বার করতে হয় তো ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হইল এরিয়া আন্ডার ফোর্স টাইম গ্রাফ গিভস ইম্পালস। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে এনসিআরটি যেটা আমি একটু রিপিট করে দিই, একদম প্রিলিমিনারি, কিন্তু হয়তো মাথা থেকে আমরা কোনো সময় স্কিপ হয়ে যেতে পারে। এক্সামিনেশন হলো কিতা ঘটনা ঘটবো কেউ জানে না। এক্সামিনেশন হলে টেম্পারামেন্ট আলাদা, ক্লিয়ার কনসেপ্ট থাকতে লাগবো, ওয়েল প্র্যাকটিস থাকতে লাগবো, আর রিটেইন করতে লাগবো সব জিনিস। রিটেইন তখন থাকবো যখন রিভিশন বেজান পারফেক্ট হইব। নাইলে এক্সামিনেশন হলো এমন এমন সিলি মিস্টেকে -5 দিব, মানে যেটা এক্সামিনেশন হল থেকে বাইরেও মনে হইব যে আমি বাক্কা স্কোর করছি, আনসার কি দেখার পরে বেজান মার্কস ডাউন হয়ে যাব। যেটা এভরি ইয়ার গুড থেকে ব্যাডটার থেকে বেস্ট স্টুডেন্ট পর্যন্ত এই ঘটনা ঘটের। তো যারা লগে এই ঘটনা ঘটে না এক্সামিনেশন হলো তারা টপার বনে। ওটাও তো ডিফারেন্স টপার আর মানে মিডিওকার স্টুডেন্টের মধ্যে। এক্সাম টেম্পারামেন্ট, তো এক্সাম টেম্পারামেন্টও ছোটো ছোটো জিনিস যাতে আমার স্কিপ হয় না, এটা লেগে মাথারে সবসময় ঠান্ডা রাখিয়া পড়বায়, ঘর থেকে প্র্যাকটিস করবায়। এটা যোগার মতন, মেডিটেশন যোগা। তো এফ এভারেজ ইজ ইকুয়াল টু কিতা ডেল্টা পি বাই ডেল্টা টি। আচ্ছা, এখন যদি আমি তোরে কই ডেল্টা পি ধরিলা সেম, চেঞ্জ ইন মোমেন্টাম সেম, চেঞ্জ ইন মোমেন্টাম সেম, তো এফ এভারেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল্টা টি। এটার মিনিং কিতা, যেরকম আমরা কয় না নি ক্রিকেটে যখন আমরা ব্যাট থেকে বল আয় আমরা হাতের দিকে, তে প্লেয়ার ড্রজ হিজ হ্যান্ডস ব্যাকওয়ার্ডস, এমনি না যে হাত সামনে বার করিয়া রাখি দিছে। হাত সামনে বার করিয়া রাখি দিছে মানে কিতা হয়েছে, দেখ আগে মোমেন্টাম বলা আছিল, বলের মাস আছিল এম, ভেলোসিটি আছিল ইউ, তুই হাত সামনে করে দিলে তে বল তাড়াতাড়ি ধাক্কা খাইল, তে মোমেন্টাম এম ইউ আসলো,
আর সাডেনলি জিরো হয়ে গেছে, মানে চেঞ্জ ইন মোমেন্টাম হয়েছে এমইউ মাইনাস জিরো, মানে এমইউর একটা চেঞ্জ আইছে। এমইউর চেঞ্জটা আইছে কিন্তু হাত সামনে করার লেগা তুই টাইম ইন্টারভেল কমাই দিছ। টাইম ইন্টারভেল যখন কমি যাইব তখন এভারেজ ফোর্স যেটা তোর হাতে এক্সার্ট করবো এটা বেশি হইব। কিন্তু সেম জিনিসটা তুই যখন হাত ফিসে নিরে না নি তখনও বল এমইউ মোমেন্টাম দিয়ে আইছে, তোর হাতে আইয়া যখন লাগবো জিরো হইব, মানে চেঞ্জ ইন মোমেন্টাম সেমই রয়েছে এমইউ, কিন্তু এখানে তুই কিতা করছো টাইম ইন্টারভেলরে ইনক্রিজ করে দিছ, যার লেগে এফ এভারেজ কমি গেছে। তে ফোর্স এভারেজ কমি যায় যখন আমরা টাইম ইন্টারভেলরে বাড়াই দিই, আর এফ এভারেজ বাড়ি যায় যখন আমরা টাইম ইন্টারভেলরে কমাই দিই। তো সেম জিনিস আরেকটা এক্সাম্পল আছে এনসিআরটির মধ্যে, এটা আমরা পড়াইও বোর্ডসের ক্লাস যখন রেগুলার ক্লাস থাকে, যে একটা কনক্রিট ফ্লোরের মধ্যে কেউ যদি জাম্প করে, আরেকজন কেউ যদি জাম্প করে যেখানে স্যান্ড আছে, তো যেখানে স্যান্ড আছে এখানেও টাইম ইন্টারভেল বেশি হইব, জাম্প করলে টাইম ইন্টারভেল বেশি হলে ফোর্স কম লাগবো। আর যেখানেও কনক্রিট আছে এখানেও জাম্প করলে টাইম ইন্টারভেল কম হইব, তো ফোর্স এখানেও বেশি লাগবো। মানে এক কথায় আমরা ইম্পালসিভ ফোর্সরে কমাইরাম বাড়াইরাম, টাইম ইন্টারভেলরে বাড়াইয়া কমাইয়া, ঠিক আছে। তো এইটা তোমরা লিখা রাখি দিও এমনি, আমার খালি কথা শুনিও না, এগুলো বানিয়ে কইয়ার না, আমি গল্প কইয়ার না, পণ্ডিত না আমি, যেহেতু খালি অন্য শুনতে শুনিয়া এটা লিখবে, লিখা প্র্যাকটিস করিয়া মাথার মধ্যে এটা বয়াইয়া রাখবে, বানিয়ে শুনিস না, এটা তো ব্রাহ্মণ আনিলা বাড়ি এটা নিয়ে শুন। আচ্ছা, অন কোয়েশ্চেন আমরা দেখি থিওরিটিক্যাল ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, আমি কিচ্ছু করছি না, আমি খালি তোমরা লেগে কালেক্ট করছি জিনিস আলাদা আলাদা জায়গার থেকে, বইয়ের থেকে, যেটা যেটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে নিউমারিক্যাল, মানে তুই তুকাইতে এখানে আমি তোর লেগে তুকাইয়া এক জায়গায় দিলাইরাম, আর কিচ্ছু করছি না। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? ফার্স্ট হইল দ্য মাস অফ টু বডিজ will be same if they exhibit same inertia. শুনিও মনত তোমরা ভাবি লইছো যে কেটা হইব এটা। The weight of a body at the center of earth is 0. অন কইবা স্যার এগুলো তো আমরা জানি না, এই চ্যাপ্টার তো কভার হয়েছে না। তো বাবা এগুলো ক্র্যাশ, এখানে আমি যে কোনো চ্যাপ্টারও ঢুকাইব, কোনো ঠিক নাই আমার। এখানে আমি এনএলএম মানে এনএলএম না, আমি গ্রেভিটেশনও মিডিল আনিয়া ঢুকাই দিব। নাম্বার সি, if a ball is thrown vertically upward by a man sitting in a uniformly moving car, then the ball will fall behind the man. Number D, the mass of a body remains constant at all places. আচ্ছা, কোয়েশ্চেন আগে ধ্যান দিয়া পড়বায়, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস জিগাইছে, মানে আমরা কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট এটা চুজ করতাম, ট্রু স্টেটমেন্ট কইছে না। তো পরীক্ষাতে আমরা ইমোশনাল হয়ে যাই, কোয়েশ্চেন ধ্যান দিয়ে দেখি না, আমরা কারেক্ট স্টেটমেন্টারই টিক মারিয়া যাই, ভুলি যাই যে আমার জিগাইছিল যে ফলস কোনটা, ঠিক আছে। তো এটাও যাতে ধ্যান থাকে পরীক্ষা হলো। তো নাম্বার এ, মাস অফ টু বডিজ উইল বি সেম ইফ দে এক্সিবিট সেম ইনার্শিয়া। অবভিয়াসলি এখন কইয়া দিছি ইনার্শিয়া হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, তো যদি মাস সেম হয় তো ইনার্শিয়া সেম হইব। সো দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট, এইগু টিক মারিস না, -1 পাইবে। নেক্সট অপশন বি, দ্য ওয়েট অফ এ বডি এট দ্য সেন্টার অফ আর্থ ইজ 0। তো এটা আমি কইয়া দিলাই, এখন গ্রেভিটেশনও যদি কিতা চেষ্টা করবো করানোর, গ্রেভিটেশনও যখন আমরা করবো তখন আমরা দেখবো যে সেন্টার অফ আর্থের মধ্যে ওয়েট অফ এ বডি 0 হয়, মানে দ্যাট ইজ কারেক্ট।
আর সেন্টার অফ আর্থ থেকে সারফেসও আইতে গেলে তখন ওয়েট আস্তে আস্তে ইনক্রিজ হয়, মানে জির ভ্যালু ইনক্রিজ হয়। আর সারফেস অফ আর্থও জির ভ্যালু ম্যাক্সিমাম হয়, মানে যেটা আমরা পোল কই। এটা ইকুয়েটার থেকে পোল পর্যন্ত যখন আইমো এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি বাড়বো। ইকুয়েটারও এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি জিরো থাকে। আর ইকানো আইতে আইতে বডির উপরে জি লাগে টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, তো ইকানো তার উপরে এমজি ওয়েট কাজ করবো, আর ইকানো একটা ওয়েটলেসনেসের কন্ডিশন হে এক্সপিরিয়েন্স করবো। তো ওয়েট অফ এ বডি এট দ্য সেন্টার অফ আর্থ ইজ কত থাকে? জিরো। এখানে কি ইকুয়েটারও এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি জিরো থাকে। অ্যান্ড অ্যাজ উই মুভ ফ্রম ইকুয়েটার টু দ্য সারফেস অফ আর্থ, মানে টুয়ার্ডস দ্য পোল, দ্য এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি ইনক্রিজেস। তো সেন্টার অফ আর্থ আর ফর্মুলাও আছে, এটার মধ্যে অত টেনশন নাই। সেন্টার অফ আর্থও যদি যাই 1 মাইনাস ডি বাই আর, তো একটা বডিরে যদি আর্থের সারফেস থেকে সেন্টারও লইয়া যাইগে, মানে ডি ইকুয়াল টু আর, তো ডি ইকুয়াল টু আর যদি হয় 1 মাইনাস আর বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো জি এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি জিরো হয়ে গেছে, মানে ফোর্স জিরো হয়ে গেছে। ফোর্স জিরো হয়ে গেছে মানে বডি ওয়েট এক্সপিরিয়েন্স করেন না। সো দিস স্টেটমেন্ট ইজ অলসো কারেক্ট। আচ্ছা, এ আর বি কারেক্ট। ডি দেখিলাই, ডি হলো দ্য মাস অফ এ বডি রিমেইন্স কনস্ট্যান্ট এট অল প্লেসেস, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওয়েট চেঞ্জ হইব, খানে কি গ্রেভিটি চেঞ্জ হইব, কিন্তু মাস তো কনস্ট্যান্ট থাকবো। সো তিনটা কারেক্ট স্টেটমেন্ট ফাইলিয়েছি। যদিও আমি সি অপশনটা কারেক্ট না ইনকারেক্ট জানতাম না, কিন্তু তখন তো আমি জানি এন্ডাবিলিটি মানে একটাই অপশন থাকবো। সো দ্যাট ইজ ফলস, কিন্তু তখন এটার এক্সপ্লেনেশন দেওয়া আমার রেসপন্সিবিলিটি। তো দুইটা রাস্তা, হয়তো কারেক্ট সব দেখিলাম, ফলস এমনি নিজে ফিল্টার হইয়া বাইরে যাইব, আর নাইলে ডাইরেক্ট ফলসরে অ্যাটাক করো। তো দেখি ফলসরে অ্যাটাক করি, এখন ফলসরে কেমনে অ্যাটাক করা যায়। কইছে কিটা, if a ball is thrown vertically upward by a man sitting in a uniformly moving car, okay, car, man, a ম্যানের হাতে বল, কার যাওয়াত আছিল ইউনিফর্ম ভেলোসিটি, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট ভি ধরিলেই আমি ইউনিফর্ম ভেলোসিটি। অন করছে কিতাম বলটারে উপরে দিকে থ্রো করছে ভার্টিক্যালি আপওয়ার্ড বাই এ ম্যান সিটিং ইন এ ইউনিফর্মলি মুভিং কার, দ্য বল উইল ফল বিহাইন্ড দ্য ম্যান। আচ্ছা, অন যেই হে রিলিজ করব ডিউ টু ইনার্শিয়া, বলের কাছে এই যে কারের ভেলোসিটি কত আছিল? ভি। কারের ভেলোসিটি আছিল ভি, বলের ভেলোসিটিও সেম একটা ভেলোসিটি, জাস্ট রিলিজ হওয়ার পরে তার কাছে একটা ভেলোসিটি থাকবো, কারের ভেলোসিটি যেটা হইলো ভি, এটা তো থাকবো। আর উপরের দিকে একটা ভেলোসিটি মানুষটাই দিছে যেটা হইলো ইউ রিলেটিভ কেন কি রিলেটিভ টু দ্যাট ফ্রেম, গ্রাউন্ড ফ্রেম থেকে না, ওই ফ্রেম ওর মানুষের রেফারেন্সে ইউ রিলেটিভ থাকবো। এর মানে গীতা স্যার, জাস্ট যখন এটার হাত থেকে রিলিজ হয়েছে, সামনের দিকে কার যতটুক যাইব আফটার এ টাইম টি উইথ ভেলোসিটি ভি, রিলিজ হওয়ার পরে ডিউ টু ইনার্শিয়া, জাস্ট রিলিজ হওয়ার পরে বলের কাছেও সেম ভেলোসিটি থাকবো হরাইজেন্টাল ডাইরেকশনে। ভার্টিক্যাল ডাইরেকশন তো ভার্টিক্যাল মোশনে লেগে, হরাইজেন্টালি আবার কিতা হইব, কার যদি 1 সেকেন্ডে 10 মিটার যায়, তো বলও সামনের দিকে 1 সেকেন্ডে 10 যাইব, এখানে কি দুটার ভেলোসিটি সেম। এর মানে ম্যান যদি এখানে আই যায়, তো বল আবার তার হাতও আইয়া পড়ব, প্রজেক্টাইল পাথ লইতে পারে, যেটা পাথ লোক এটা আমরা এখন দেখা যাইরাম না, কিন্তু বল আইয়া পড়ব, এখানে কি হরাইজেন্টাল ডাইরেকশনের ভেলোসিটি সেম রয়েছে, হইল। আচ্ছা, তখন যদি কার এক্সিলারেট করতো, এক্সট্রা একটু বুঝাইয়া দিলেই, যদি কারটা এক্সিলারেট করতো তখন কিতা হইল না? আগে ভি ভেলোসিটি আছিল, জাস্ট রিলিজ করার লগে লগে এটার কাছে তো এদিকে ভি ভেলোসিটিই থাকলো, রিলিজ হয়ে গেছে, আর উপরের দিকে আছে ইউ রিলেটিভ, আর কার তারপরে এক্সিলারেট করে লইছে বলা, তা কারের ভেলোসিটি তো বাড়িয়ে গেছে, এদিকে ভি থাকছে না, ভি ড্যাশ হয়ে গেছে, কিন্তু বলের ভেলোসিটি তো ভি রইছে, কিন্তু কারের ভেলোসিটি ওভার এ পিরিয়ড অফ টাইম ভি ড্যাশ হয়ে যাব, আর ভি ড্যাশ গ্রেটার দেন ভি হয়ে যাব। ভি ড্যাশ যদি গ্রেটার দেন ভি হয়ে যায়, তো হরাইজেন্টাল ডাইরেকশনে কারে বেশি কভার করব আর বলে কম কভার করব, মানে বল উইল ফল বিহাইন্ড দ্য ম্যান। ঠিক আছে,
কার এক্সিলারেট করছে, বল তো আর এক্সিলারেট করছে না, মানুষের হাত থেকে তো রিলিজ হয়ে গেছে, ভি দিয়া যাওয়াত আছিল কার, বল তখন ভি দিয়া সারার লগে লগে তার হরাইজেন্টাল ডাইরেকশন একটা ভেলোসিটি আছে ভি, যেটা রিলিজ হওয়ার পরে ডিউ টু ইনার্শিয়া ভি রইছে, কিন্তু কার কিতা করে লইছে এক্সিলারেট, তো কারের সিস্টেম এক্সিলারেট করছে, বল তো আর ম্যানের কন্ট্যাক্টে না, ম্যান কারের কন্ট্যাক্টে আছে, বল তো হাওয়াত আছে, তো জাস্ট রিলিজ যখন হয়েছিল তার কাছে বলা 5 মিটার পার সেকেন্ড, কিন্তু কার এক্সিলারেট করে লইছে, মানে কার আগে গেছে গিয়া বল ফিসে পড়ে গেছে। কিন্তু এখন সেম জিনিসটা কার যদি ব্রেক মারি দিত, কার ভি দিয়া যার, আর রিলিজ করার পরে ইউ রিলেটিভ দিয়া, এটা তো ভি থাকবো জাস্ট রিলিজ হওয়ার পরে তার যেটা ভেলোসিটি আসিল, এখানে কি হে কারের ভিতরেই আসিল, তো হেও আগের দিকে ভি দিয়া আওয়াত আসিল, তো হরাইজেন্টাল ডাইরেকশনে ভি আসিল, কিন্তু যেই ব্রেক মারার লগে লগে ভি ড্যাশ লেস দেন ভি হয়ে যাব। আর এখন তোমরা নিজেও বুঝরায় যে খে আগে থাকবো আর খে পিছে থাকবো, আগে কার আগে গেছিল গিয়া বল পিছে, তখন বল উইল ফল ইন ফ্রন্ট অফ ম্যান। হইল, ইউনিফর্ম ভেলোসিটি হইলে জায়গার জিনিস জায়গার থাকবো, কার এক্সিলারেট হইলে বিহাইন্ড দ্য ম্যান পড়বো, কার ডিসিলারেট হইলে ইন ফ্রন্ট অফ দ্য ম্যান পড়বো। হইল, তো এরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন একটু কনফিউজিং থাকে। নেক্সট, a cork and a metal bob are tied at the two ends of a string and the system is put inside a beaker full of water. The string remains vertical as shown in figure. If now the beaker is moved towards right with an acceleration alpha, the cork will এটা কর্ক, এটা বব মেটালিক। কর্ক উইল অপশন এ remain in previous position with string vertical. Option B, be thrown forward, string being inclined to the right, be thrown backward, string being inclined to left, will come on surface due to breaking of string. আচ্ছা, এখানে আমরা কোন কনসেপ্ট লাগাইমো? কোয়েশ্চন তো কনফিউজিং করে দিছে আবার, না ফ্লুইড মেকানিক্স পড়ছি না কিচ্ছু। তো এখানে কর্ক আর বব আছে, একদম সিম্পল কিছু নাই।
কইছে if now the beaker is moved towards right, beaker রে মুভ করছে রাইট উইথ অ্যাক্সিলারেশন আলফা, তো তখন আমার জিজ্ঞেসে কর্ক উইল রিমেইন ইন পজিশন উইথ স্ট্রিং ভার্টিক্যাল, স্ট্রিং কিতা ভার্টিক্যাল থাকবো নি, না কর্ক ফরওয়ার্ড যাইব, না কর্ক ব্যাকওয়ার্ড যাইব, না কর্ক উঠিয়া সারফেস ওয়াই যাইব। কোয়েশ্চেন জিজ্ঞেসে তখন কেমনে করতাম এটারে? তো এটারে করা লেগে সিম্পল একটা জিনিস, আমরা সিন্স বোথ দ্য বডিজ আর কমপ্লিটলি ইমার্জড ইন ওয়াটার, তে আমরা আপথ্রাস্ট উপথ্রাস্টের কোনো টেনশন দেখার কেন লাগতো না। যদি হাফ উইথ ডিপড পার্শিয়ালি ডিপড, তে আমরা আপথ্রাস্ট উপথ্রাস্টের ক্যালকুলেশনও গেলাম না। দুটা কমপ্লিটলি ডিপড আছে মানে আমি ওখান এখানে ডাইরেক্ট একটা কনসেপ্ট লাগাইতে পারি, যেটা সিঙ্ক করে লইছে বটমে তার ডেন্সিটি বেশি, যার ডেন্সিটি বেশি ওটার তো নিচে যাইব গিয়া। দ্য ডেন্সিটি অফ বব ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ কর্ক, the density of bob is greater than density of cork, হ্যাঁ, তো যার ডেন্সিটি বেশি হইব তার মাস কম হইব না, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তো তার মাসও কত হইব, বেশি হইব। তো মাস অফ বব ইজ গ্রেটার দেন মাস অফ কর্ক, তে মাস অফ বব যদি বেশি হয় তো মাস হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনার্শিয়া। দেখ ইনার্শিয়া ফার্স্ট ফ্লোর উপরে কিতা কিতা কোয়েশ্চেন জিগায়, inertia of bob is greater than inertia of cork, তো ববের ইনার্শিয়া বেশি থাকবো আর কর্কের ইনার্শিয়া কম থাকবো। এর মানে বব তো তার ইনিশিয়াল পজিশন রিটেইন করে লইব যখন এটা এক্সিলারেট করবো আলফা দিয়া, কিন্তু কর্ক নিজের জায়গাত না থাকিয়া হে মোশনে আই যাব, মোশনে যদি আই যায় তো সিচুয়েশন ওরকম কিছু একটা হইব, মানে কর্ক ভার্টিক্যালের লগে কিছু একটা অ্যাঙ্গেল বানাইয়া সামনের দিকে আই যাব। তো আমরা কারেক্ট অপশন হইব কিতা, বি থ্রোন ফরওয়ার্ড স্ট্রিং বিং ইনক্লাইন টু দ্য রাইট, বি থ্রোন ফরওয়ার্ড স্ট্রিং বিং ইনক্লাইন টু দ্য রাইট, বুঝল? তো এইরকম আমরা নিউটনের ফার্স্ট লরে হ্যান্ডেল করি আর কি নিউমারিক্যালস বা থিওরিটিক্যাল কোয়েশ্চন। আর যারা দেখবা সবে দাদা দিদি ছোটো ভাই বোন সবার লগে শেয়ার মারি দিও, মা বাবা দাদু কাকু জেঠু ফরেনও থাকো ইন্ডিয়া থাকো কোনো প্রবলেম নাই, মানে বাঙালি হইতো না, এটা সিলেটি তো বুঝতো না, আর মাতৃভাষায় এন্ডাবিলিটি পড়া আলাদা একটা ফিলিংই। অন এ স্টেশনারি sailboat, air is blown at the sails from a fan attached to the boat. The boat will, option A, move in direction in which air is blown, move in direction opposite to direction of air blown, remains motionless, spin around. বুঝলো? তখন আবার আমরা একটু অন্যরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা লিছে, সেল বোট। সেল বোট তো হয় আমরা দেখছি সামনে যে একটা সেল লাগানি থাকে, আচ্ছা সামনে এমনি দেখবাই তোমরা ফটো দেখে লিও আজকে গিয়ে। সেল বোট কিতা হয়, বাতাস যেদিকে দেয় ওই বাতাসের ঠেলায় ড্র্যাগ করিয়া বোটরে আগের দিকে লইয়া যায়, মানে সেল উপরে বাতাস লাগবো আর ড্র্যাগ করিয়া আগের দিকে লইয়া যাইব। তো এখানেও কিতা করছে, সেল বোট স্টেশনারি আছে, ভিতরে নিয়ে সেল বোটও একটা ফ্যান রাখি দিছে, মানে ফ্যান ইজ পার্ট অফ বোট হয়ে গেছে এখন, মানে সিস্টেমের পার্ট মানে হে একটা ইন্টারনাল পার্ট হয়ে গেছে। আর আমরা জানি ইন্টারনাল ফোর্স মানে ফ্যান থেকে হাওয়া বাইরিব, এমন না যে বোটরে সামনের দিকে লইয়া যাইব গিয়া, ইটা ঘটনা। এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং আছে, হ্যাঁ,
কিন্তু এটারে তুমি এরকম চিন্তা করতে লাগবো যে বোর্ড আর বোর্ডের মধ্যে আপনি ফ্যান লাগাইছি আনিয়া মানে বোর্ড তখন একটা ফ্যান হইল বোর্ডের ইন্টারনাল সিস্টেমের পার্ট মানে ফ্যানে যেটা ফোর্স লাগার এটা হলো ইন্টারনাল ফোর্স আর ইন্টারনাল ফোর্সে লেগে কোনো সময় অ্যাক্সিলারেশন আয় না অ্যাক্সিলারেশন আয় এক্সটার্নাল ফোর্সে লেগে F = ma এখন এমন জিনিস হইতে পারে কিছু ছাত্রর মাথাত কোয়েশ্চেন্স থাকতে পারে যে স্যার ফ্যানের যদি বেজান পাওয়ার থাকে হে যদি অ্যাটমসফিয়ারের সারা এয়ারে টানিয়া আনিলায় তো অ্যাটমসফিয়ারের এয়ারে যদি টানিয়া আনিয়া সেলরে ধাক্কা মারে তো বেজান শক্তি লাগবে এটা তুফান ফ্যান এটা ওই যে কম দামি তুফান ফ্যান ওটা আনতে লাগবো কিনিয়া আর সারাউন্ডিং থেকে যত এয়ার আছে সব টানিয়া আনতে লাগবো তারপরে সেলরে ধাক্কা দিত তে বোর্ড আগের দিকে যাইতো মানে সারাউন্ডিং এয়ারে যদি ফোর্স লাগাইয়া সারাউন্ডিং এয়ারের উপরে এক্সটার্নাল এজেন্ট আইয়া যদি বাড়ি মারে সারাউন্ডিংয়ের এয়ার আইয়া বাড়ি মারে সেইলো তখন কাজ করব মানে বোর্ড মোশনে আইব কিন্তু খালি ফ্যানের হাওয়া লেগে ইট রিমেইনস মোশনলেস তো একটু কনফিউজিং থাকে এই জায়গাটা কিন্তু এনসিআরটি দেওয়া আছে আমার কিছু করার নেই মানে ইন্টারনাল সিস্টেমে লেগে এক কথায় মোশন আয় না এক্সটার্নাল ফোর্স যত সময় জিরো থাকবো মানে এক কথায় স্যার বাইরের অ্যাটমসফিয়ারের এয়ারে মুভ করাইতে লাগবো হয় একটা স্টর্ম আইতো নাইলে আমার ন্যাচারাল ফ্লো অফ এয়ার হইতো যে এয়ারে লেগে সেইলের উপরে প্রেশার আর ফোর্স জেনারেট হইতো সো দ্যাট বোট উইল মুভ ইন ডাইরেকশন অফ এয়ার শেষ লেখা নেক্সট এটা একদম সিম্পল তারপরে আমরা নিউমারিক্যালসও যাইমো নিউমারিক্যালসের পরে এসি ভার্মা করি আমরা আলটিমেটলি এন্ড করব চুজ করা থাকবো সব যাতে বেশি খোঁজাখুঁজির দরকার পড়ে না আর কনসেপ্ট কভার হয়ে যায় হুইচ স্টেটমেন্ট ইজ রং in connection with Newton's second law of motion একদম ইজি এটা it indicates the measure of force দেখিতে একদম ইজি তবুই কেন রাখা এখানে কেন কি এই ধরনের কোয়েশ্চেন এন্ডাবিলিটি জিগায় সব কোয়েশ্চেন টাফ থাকে এন্ট্রেন্সও দ্যাট ইজ এ ভুল ধারণা দ্যাট ইজ এ মিথ ক্রিয়েটেড বাই মার্কেটিং সেকশনস অফ ডিফারেন্ট কোচিং সেন্টার্স তো মার্কেটিংয়ের কাজই হইল নিজের প্রোডাক্টরে খুব দামি দেখাইতাম আর বালা দেখাইতাম আর বালা দেখানোর চক্করে আমি জিনিসটা কমপ্লিকেট করতাম যাতে সাবজেক্ট বেজান টাফ মনে হয় আর এন্ট্রেন্স তো বাবা আমার ওইতোই না আমার তো ড্রপ দিতেও লাগবে 2-3 বছর এইটা ধারণা ভুল ধারণা স্টুডেন্টের সিক্স সেভেন এইট মানে আপনার মতন বালা বাচ্চা যখন দিছিল এন্ট্রেন্স তখন ঠিক আছিল এন্ট্রেন্সে লেগে আলাদা কোচিংয়ের দরকার আছে বা IIT পাইতে গেলে যাইতেই লাগবো কোটা আর ইটা তখন ইটা লাগে না ফালতু কোয়েশন বানায় ফালতু কোয়েশন হুইচ স্টেটমেন্ট ইজ wrong in connection with Newton's second law of motion the Newton's second law of motion এর লগে কোনটা wrong the first কইছে কিটা is indicates measure of force correct it gives a relation between force and rate of change of velocity momentum মানে rate of change of that is also correct relation between force and momentum that is also correct it can furnish the value of inertia that is false শেষ হইল এটা একদম ইজি এটা একটু কিছু নেই ইনার্শিয়া তো আসিল ফার্স্ট ল সেকেন্ড ল তো না the skater is standing at the center of a frictionless ice pool in order to reach its bank he will make use of
नंबर ए न्यूटन्स फर्स्ट लॉ, नंबर बी न्यूटन्स सेकेंड लॉ, नंबर सी न्यूटन्स थर्ड लॉ, नंबर डी नन ऑफ एबव। तो আবার কইছে স্কেটার স্ট্যান্ডিং এট দ্য সেন্টার অফ এ আইস পুল। আচ্ছা, স্কেটার তো আইস পুল, আইসের মধ্যেও স্কেটিং করে, তা আইস পুলের সেন্টারও দাঁড়ানি আছে একটা স্কেটার, কিন্তু এটার নিচেরটা হয়ে গেছে ফ্রিকশনলেস। তো এগুলো তো আর চাইলেও আটতে পারতো না, ফ্রিকশন ছাড়া আমি আটতে পারবো না, আমি সামনের দিকে তো ফ্রিকশন ছাড়া যেতে পারতাম না। ফ্রিকশনলেস ফ্রিকশনলেস জায়গার মধ্যে হে স্যার যে সেন্টার থেকে হে আদার ব্যাঙ্কও যাইতো, আদার সাইডে যাইতো, তো কেমনে যাইব? তো হয়তো তার হাতের মধ্যে একটা স্টিক হুক থাকতে লাগবো বা একটা ব্যাগ থাকতে লাগবো, যে ব্যাগটারে হে সামনের দিকে থ্রো করবো। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন লাগবো। আর যদিও রিয়াকশনটা ভেরি স্মল হইব কিন্তু সারফেসটা স্মুথ, তো ফ্রিকশনরে ওভারকাম করার দরকার পড়েন না। তো ওই স্মল ফোর্স উইল বি এনাফ টু টেক দ্য পারসন টু দ্য আদার ব্যাঙ্ক। এর মানে কিটা, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন কিচ্ছু একটা করতে লাগবো ঘটনা, মানে নিউটনের খাল ল, থার্ড ল। Next, next question কইছে under the action of external forces a particle can remain stationary when number a constant force is applied to particle, number b a variable force is applied to particle, number c at least 3 forces be applied to particle, number d the vector sum of applied forces is 0। তো কইছে এক্সটার্নাল ফোর্স লাগে কিন্তু তবুও বডিটা স্টেশনারি। তো মনে রাখবা নিউটনের লর মধ্যে যেটা আসিল এফ ইকুয়াল টু এম এ, ওই এফটা আসিল নেট এক্সটার্নাল ফোর্স। তো যদি বডি রেস্টও থাকতে চায় মানে স্টেশনারি থাকতে হয়, তো নেট এক্সটার্নাল ফোর্সের ভেক্টর সাম কত হইতে লাগবো? 0 হইতে লাগবো, যাতে এক্সিলারেশন 0 হইতে হয়। তো অ্যান্সার হইব আমার দ্য ভেক্টর সাম অফ অ্যাপ্লাইড ফোর্সেস মাস্ট বি 0। শেষ লেখা। নেক্সট, next will a force is applied in always na a force is applied, a force applied is always in perpendicular direction to a moving particle which of the following conditions will exist? The number A, the speed of particle will remain unchanged. Number B, acceleration will increase in direction of motion. Number C,
acceleration developed in particle in direction of force, and number D, acceleration will be reduced in direction of force. আচ্ছা, এটা একটা বালা কোয়েশ্চন আছে। আচ্ছা শুনো, এই বালা কোয়েশ্চন আর এটা যে করাইলাম ফ্রিতে, আমি তো এমনিও কিছু করাই না, আমি জীবনে করাইছি না, তাই আমি কইয়া দিই তোমরা এটা ফ্রিখানে করাইয়া তোমরা যাতে শেয়ার করো ছোটো ভাই বোন, আর ছোটো ভাই বোন যার যেটা স্কুলও আছে সব আমার কাছে পাঠাই দিও। বাইরের থেকে করিমগঞ্জ, ত্রিপুরা সব জায়গা থেকে আই গেলে হইব। আমরা নর্থ ইস্ট খালি আমি কাভার করতাম, আমার বেশি স্বপ্ন নাই। তো নর্থ ইস্টের যত আছে সবরে পাঠাই দিও, কই স্যারে খুব ভালো পড়ায়, দেখো ফ্রিতেও দেয় মাঝে মধ্যে। আচ্ছা, দেখো হয়েছে ফোর্স অ্যাপ্লাইড ইজ অলওয়েজ ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন টু এ মুভিং পার্টিকেল। হয়েছে একটা মুভিং পার্টিকেল আছে ইউ ভেলোসিটি দিয়ে মুভ করে, তার উপরে ফোর্স ইজ অলওয়েজ ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন। দেখতেও বোঝা যার যে সবসময় ফোর্স পারপেন্ডিকুলার থাকবো, তো যে ফোর্স যদি পারপেন্ডিকুলার থাকে বডির লগে, তো এই ফোর্সটা ওই ডাইরেকশনের এক্সিলারেশনরে বাড়াইব। ওই ডাইরেকশনের এক্সিলারেশন যদি বাড়ে মানে সেন্ট্রিপিটাল এক্সিলারেশন বাড়বো mv²/r, কিন্তু বডির ভেলোসিটির ডাইরেকশনে কোনো ফোর্স নাই, তো এই ভেলোসিটি চেঞ্জ হইতো না। তো এই ধরনের মোশনরে আমরা কইম ইউনিফর্ম সার্কুলার মোশন। কিতা মোশন? বিকজ ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, তো এইখানে ফোর্সের কাজ হইল খালি ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ করা, নট দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড তখন চেঞ্জ হইব যখন ফোর্স আর ভেলোসিটি দে আর অ্যাক্টিং ইন সেম ডাইরেকশন। তো কোন অপশন নিজে যখন চুজ করি আমরা, দ্য স্পিড অফ দ্য পার্টিকেল উইল রিমেইন আনচেঞ্জড। দেখতেও লাগে এটা কারেক্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে টেন দেখিলে এক্সিলারেশন উইল ইনক্রিজ ইন ডাইরেকশন অফ মোশন। তো মোশনের ডাইরেকশনে এক্সিলারেশন বাড়তো না, এখানে কি ফোর্স হইল পারপেন্ডিকুলার। সেকেন্ড অপশন ইজ ইনকারেক্ট। এক্সিলারেশন ইজ ডেভেলপড ইন পার্টিকেল ইন ডাইরেকশন অফ ফোর্স। ফোর্সের ডাইরেকশনে এক্সিলারেশন ডেভেলপ হইব, মানে দ্যাট ইজ অলসো কারেক্ট। এক্সিলারেশন ইজ ডেভেলপড ইন পার্টিকেল ইন ডাইরেকশন অফ কিতা ফোর্স, তো ফোর্সের ডাইরেকশনে হইব। তারপরে এক্সিলারেশন উইল বি রিডিউসড ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, এটা তো না। আর অপশন এ দেখিলাই আমরা, দ্য স্পিড অফ পার্টিকেল উইল রিমেইন আনচেঞ্জড। দ্য স্পিড অফ পার্টিকেল আনচেঞ্জড। দেখ, যদি ফোর্স খালি পারপেন্ডিকুলার লাগে তো দিস অপশন ইজ অলসো কারেক্ট, ঠিক আছে। কিন্তু যদি এদিকেও মানে ভেলোসিটির ডাইরেকশন উইথ পারপেন্ডিকুলার ফোর্সের লগে আরেকটা ফোর্স লাগানি হয়ে যায়, তখন কিন্তু এই ভেলোসিটিটা আর সমান থাকতো না, এই ভেলোসিটিও চেঞ্জ হইব, মানে এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তোমরা মনে ফোর্সও ফার্স্ট ইয়ারও সবে ইউনিফর্ম সার্কুলার মোশন আর নন ইউনিফর্ম সার্কুলার মোশন আমি তো পড়াইছি। আচ্ছা, যেখানে স্পিড চেঞ্জ হয় সার্কুলার মোশনও, এটারে আমরা কই নন ইউনিফর্ম, আর যেখানে স্পিড চেঞ্জ হয় না এটারে কই আমরা ইউনিফর্ম। তো ইউনিফর্ম মানে যেখানে খালি ফোর্স 90 ডিগ্রিতে অ্যাক্ট করে, আর নন ইউনিফর্ম মানে এদিকেও একটা ফোর্স আছে বা ফোর্সের কম্পোনেন্ট আছে যেটা এদিকের ভেলোসিটিরে চেঞ্জ করে, ঠিক আছে। তো এই দুইটা অপশন মোটামুটি আমরা ধরিয়ে রাখি যে এখানেও কারেক্ট। নেক্সট আও প্যারট। প্যারট এটাও এনসিআরটি থেকে তোলা। এ প্যারট ইজ সিটিং অন দ্য ফ্লোর অফ এ closed glass cage which is in a boy's hand. If the parrot starts flying with a constant speed, the boy will feel the weight of cage as
ऑप्शन ए अनचेंज्ड, ऑप्शन बी रिड्यूस्ड, ऑप्शन सी इंक्रीज्ड और ऑप्शन डी नथिंग कैन बी सेड। ऑन किताब वैसे पैरट इज सिटिंग ऑन द फ्लोर ऑफ ए क्लोज्ड ग्लास केज। पैरट वैसे अच्छा जाना, पैरट इज सिटिंग इन द फ्लोर ऑफ ए क्लोज्ड ग्लास केज व्हिच इज इन ए बॉयज हैंड्स। तो एक छेलेर हाथों आछे एटा। इफ द पैरट स्टार्ट्स फ्लाइंग विथ ए कन्स्टैंट स्पीड, अच्छा ऑन पैरट फ्लाई करा स्टार्ट करছে कन्स्टैंट स्पीडे, ठीक আছে। द बॉय फील द वेट ऑफ द केज, अच्छा এখানে কিতা হওয়া আছিল ঘটনা, যখন এখানে বই রইছিল প্যারট নিচের দিকে একটা অ্যাকশন লাগাইব এন, তার উপরে একটা লাগবো এন, হইল। কেজের মাস বালা ক্যাপিটাল এম, প্যারটের মাস বালা স্মল এম, তো নিচের দিকে একটা এমজি লাগবো, এইদিকে একটা স্মল এমজি লাগবো। প্যারটের মাসে লেগে এমজি আর কেজের মাসে লেগে এমজি। एक्शन लगाइছে फाव दिया निचेर दिके, तो हे जो एन दिया धक्का दे ऊपर दिके एन दिए एक लागबो। और बॉयर हैंड ना देखाई आमी केन टेंशन देखाई दिलाम एटारे। এটা एक्चुअली खार मतन पूरा इमाजिन करते लागबो तोमरा लिफ्टर मतन, ওয়িং मेशिन और लिफ्टर मतन। तो इजी हो जाबो निউমারিক্যাল। लिफ्टर भितरे ওয়িং मेशिन आछे, मानुषटा दाঁড়ানি आछे, तो किता घटना हय এদিকে এন, এদিকে এন, এদিকে এমজি, ম্যানের মাস আর লিফটের মাস, বুঝলো। যখন ম্যানের আমরা এফবিডি বানাই, ম্যানের এফবিডি মানে ফোর্সেস অন বডি অনলি, তো নিচের দিকে এমজি আর উপরের দিকে নর্মাল রিয়াকশন, মানে এন ইকুয়াল টু কিতা এমজি, বুঝলো। এখানেও যদি আমি দেখি আমার প্যারট উঠছে না বালা, তো এখানে আমি উপরের দিকে একটা ফোর্স যেটা বয়ে হাত দিয়া ধরিয়া রাখছে, এটারে আমি টি ধরে লিছি উপরের দিকে ফোর্স। তো আমার ইকুয়েশন কিতা হইব, এন এন তো ক্যান্সেল যার গিয়া, এন এন তো ক্যান্সেল যার গিয়া না নি, তো কিতা থাকবো টি ইকুয়াল টু মানে বয়ে যেটা লাগাইছে উপরের দিকে পুরা সিস্টেমরে যদি আমি লই, বয়ে যেটা লাগাইছে উপরের দিকে ইজ ইকুয়াল টু এম জি প্লাস স্মল এম জি, মানে এম প্লাস এম ইন্টু জি। তোমরা যদি ইন্ডিভিজুয়াল ইকুয়েশন বানাইতে চাও তবু পারবাই, মানে প্যারটের এফবিডি বানাইলে তো প্যারটের উপরে উপরের দিকে এন লাগের, নিচের দিকে এম জি লাগের, তো এন ইকুয়াল টু এম জি। আর কেজের মধ্যে উপরের দিকে টি লাগের, বয়ে যেটা লাগাইছে হাত দিয়া, আর নিচের দিকে কিতা লাগের এমজি তো একটা লাগের, আবার নিচের দিকে এমজি একটা লাগের। তে আর কিছু আসেনি কেজের, কেজের মধ্যে আর কিতা ও নিচের দিকে এন একটা আছে, তে টি কেজের মধ্যে প্যারট তো কন্ট্যাক্টে আছে না নি, মানে টি ইকুয়াল টু এম জি প্লাস স্মল এম জি প্লাস এন হয়ে যায় এখানে। আচ্ছা এখানেও আরেকটা জিনিস হইতে পারে, বয়ে যদি উপরের দিকে টি লাগায়, বয়ের হাত দিয়া যদি উপরের দিকে টি লাগে, তো কেইজেও একটা নিচের দিকে কিতা লাগাইব আর টি, মানে কেইজের
বয়ের হাত অন বয়ের হাতের তো এফবিডি বানাইরাম না আমি তো খালি প্যারট আর কেজ ইয়ের উপরে কনসেন্ট্রেশন তে এন একটা বেশি করতে গিয়ে গেল এন তো ক্যান্সেল যাইতে গিয়ে আসলো প্যারটের উপরে নিচের দিকে কিতা লাগে এমজি নর্মাল রিয়াকশন অ্যাকশন বয়ের হাত থেকে টি লাগছে উপরের দিকে বয়ের হাত থেকে টি লাগছে নিচের দিকে একটা টি যদি লাগাই এখানে যদি বয়ের হাত থাকে তো এখানে যদি উপরের দিকে টি লাগে বয়ের হাত থেকে কেজের উপরে টি তে হাতের উপরে টি লাগছে না হ্যাঁ কিনা আমার উপরের দিকের ফোর্সে তো ব্যালেন্স করিয়া রাখতে লাগবো এমজি রে সিস্টেম বাউন্ডারি বানাই দিলে তো কোনো টেনশন নাই সিস্টেম বাউন্ডারি বানাইলে তো ডাইরেক্ট আই যার এন আর এন ক্যান্সেল হয়ে যার হাতের দরকারই পড়েন না মানে এমজি রে ব্যালেন্স করিয়া রাখছে উপরের দিকে যেটা ফোর্স লাগছে তো এখানে এক্সট্রাখানে একটা আই যার এন এফবিডি বানাইলে এটা ক্যান্সেল গেল গিয়া আমি এফবিডি কেন কার বানাইছিলাম কেজের এফবিডি বানাইছিলাম না নি প্যারটের মাস করতে গাই গেল তো কেজের এফবিডি আছিল এটা মানে নিচের দিকে এন তো এমজি প্লাস এন আর এনের ভ্যালু এমজির লগে সমান তো টি ইকুয়াল টু এমজি প্লাস এমজি ঠিক আছে ডাইরেক্টও আই যায় এখান থেকে পুরা সিস্টেমরে লই লিলে আচ্ছা এখন যদি প্যারট উড়ি যায় উপরের দিকে প্যারট যদি উপরের দিকে যায় গিয়া কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়া যেই উপরের দিকে গেল গিয়া মানে কেজের লগে কন্ট্যাক্ট ছাড়িয়ে দিল মানে নর্মাল রিয়াকশনের তো কোনো কাজ নাই টাচে নাই মানে নর্মাল রিয়াকশন নাই মানে এন জিরো হয়ে গেছে কিন্তু একটা বেজাল আছে এয়ার ক্লোজড গ্লাস কেজ মানে উপরের দিকে এয়ার আছে তো এয়ারের উপরে যদি একটা উপরের দিকে ফোর্স লাগায় তো এয়ারেও তার উপরে একটা রেজিস্ট্যান্স দিব ইউ কিন্তু কোনো এফেক্ট পড়তো না বয়ে যেটা লাগাইছে উপরের দিকে ফোর্স যদি আবার আমি সিস্টেম বাউন্ডারি বানাই তো ইউ আর ইউ তো ক্যান্সেল যাইব গিয়া তে টি ইকুয়াল টু এমজি প্লাস স্মল এমজি থাকি যাইব মানে দেয়ার উইল বি নো চেঞ্জ ইফ দ্য বার্ড বা প্যারট ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড তে ওয়েটও কোনো চেঞ্জ ফিল করতো না খে বয়ে এখানে কি প্যারট বই থাকুক তখনও হ্যাঁ টি ইকুয়াল টু এম প্লাস এম জি লাগাইতে লাগে আর প্যারট উপরের দিকে উড়িয়েও যায় যদি তখনও টি ইকুয়াল টু এম জি প্লাস এম জি লাগাইতে লাগে সো ইট রিমেইনস কি তা আনচেঞ্জড হইল আচ্ছা অন শুন আমি কেন একটু এক্সট্রা অ্যাডও করতে থাকি যদি প্যারট এগুলো বহুত ডেঞ্জার প্যারট উপরের দিকে এ অ্যাক্সিলারেশনে যদি যায় গিয়া প্যারট যদি উপরের দিকে এ অ্যাক্সিলারেশনে যায় মনে রাখিস কেজারে আবার উড়াই দিস না তো বয়ের হাত থেকে কেজি উড়ি গেছে আর কি তা রিডিউস আর বিডিউস বুঝতো তো কেজরে উড়াইছি না লিফটের মধ্যে যেরকম লিফট উঠি যায় এখানেও কিন্তু প্যারট ভিতরে উঠেছে এ অ্যাক্সিলারেশনে কনস্ট্যান্ট ভেলোসিটি না এখানে তো আমার টেনশন আসিল না ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন জিরো মানে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স আমি ব্যালেন্স করে দিছি কিন্তু যদি এখন প্যারটটা উপরের দিকে এ অ্যাক্সিলারেশনে যায় তে আমি যদি ইকুয়েশন বানাই টি প্যারটের নিচের দিকে এমজি ইউ ইউ এমজি আর আমি যদি ইকুয়েশন লিখি প্যারটে লেগিয়া এফবিডি বানাইয়া মানে ফোর্সেস অন প্যারট অনলি তা প্যারটের এমজি নিচের দিকে প্যারটের উপরে
আপথ্রাস্ট, প্যারেট উপরের দিকে যার মানে ইউ নিচের দিকে, আর টি তো আচ্ছা কেইজও লাগছে। প্যারেটের উপরে তো আর কিছু নাই, আসেনি? টি আছে তো একটা, না টি তো থাকার কথা না। প্যারেটের উপরে আর কিছু, প্যারেটের সব ফোর্স নিচের দিকে, ওখানে ফোর্সেস অন প্যারেট অনলি, তো ফোর্স ডিউ টু গ্রেভিটি। আর প্যারেট উপরে গেছে, প্যারেট উপরে গেলে হে এয়ারে সামনের দিকে ধাক্কা দিব, তো এয়ারে তার উপরে ফোর্স নিচের দিকে লাগাইব, আর প্যারেটের এক্সিলারেশন হইল নিচের উপরের দিকে। আচ্ছা নেট ফোর্স তো ক্রিয়েট হইল না। আচ্ছা কেজটা মানে টি এম জি ইউ তো ক্যান্সেল যাইব গিয়া। আমি এক কাজ করি, ডাইরেক্ট সিস্টেম বাউন্ডারি লইলি, তা কনফিউজ করে বারবার। সিস্টেম বাউন্ডারি যদি লইলাই, ইউ ইউ ক্যান্সেল গেল গিয়া, টি উপরের দিকে নিচের দিকে কিতা কিতা লাগে, এম জি প্লাস এম জি আর ইজ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন, নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন, মানে টি ইকুয়াল টু এম এ প্লাস এম জি প্লাস এম জি, মানে আমার কত হইল আগের থেকে এম জি প্লাস এম জি আগে আসিল প্লাস এম এ হইল, মানে একটা কোয়ান্টিটি অ্যাড হয়েছে, একটা কোয়ান্টিটি অ্যাড হয়েছে মানে হ্যাঁ ফিলও করবো যে ইনক্রিজ হয়ে গেছে। ঠিক আছে, আর ঠিক আছে, পুরা সিস্টেম বাউন্ডারি লই লিছি আমি, ইন্ডিভিজুয়াল এফবিডি বানাইছি না। তো ইউ আর ইউ তো ক্যান্সেল যাইব গিয়ে, ইন্টারনাল ফোর্সেস আপওয়ার্ড টি লাগছে, নিচের দিকে এম জি দুইটা আছে, একটা প্যারেটের একটা কেইজের, আর নেট এক্সিলারেশন অফ প্যারেট কোন দিকে আপওয়ার্ড, তে প্যারেটের লেগে মানে পুরা সিস্টেম বাউন্ডারি লেগে যদি আমি ইকুয়েশন লিখি, তো টি মাইনাস এম জি প্লাস এম জি সব এক্সটার্নাল ফোর্সেস, ইন্টারনাল তো এই দুইটা ক্যান্সেল আউট, ইজ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন। এটাই ভাবলাম, এটা তো খালি প্যারেটে রইল। ইন্ডিভিজুয়াল এফপিডি বানাইলে কিতা হইব ইকুয়েশন, এই যে মাসটা খালি প্যারেটে রয়ে গেল, তো হ্যাঁ এক্সিলারেশনও তো খালি প্যারেটের, এটাই তো প্রবলেম। প্যারেট যদি উপরে যায়, আমি ইন্ডিভিজুয়াল তো বানানিও যায় না। সিউডো ফোর্স তো ফোড়াইছি না, এটা লেগে লাগাইতে পারি না, নাইলে তো লাগাই দিলাম না পট করিয়া। একটা সেকেন্ড দাঁড়ান, একটা কলম, আচ্ছা পাইছি। এই ইকুয়েশনটা একটু দেখি আমি, হ্যাঁ দাঁড়া, আমি প্যারেটের এফবিডিটা বানাই। ইফ একটু দেখো এদিকে, ইফ প্যারেট accelerates upward, প্যারেটের এক্সিলারেশন আপওয়ার্ড, এমজি নিচের দিকে, প্যারেট উপরের দিকে গেছে মানে এয়ারেরটা এটা নিচের দিকে লাগবো, এটা তো আমার কিচ্ছু করার নাই।
প্যারেটের মাস হইল m, the net force is equal to mass into acceleration, কিন্তু নেট ফোর্স এটা ডাউনওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, মানে mg প্লাস ইউ ইকুয়াল টু এম এ। আর যদি কেইজের বানাই তে প্যারেট উপরের দিকে গেছে, মানে এটা ইউ নিচের দিকে, টি মানে বয়েজ হ্যান্ড থেকে ফোর্স লাগছে একটা আপওয়ার্ড, ইউ একটা লাগছে আপওয়ার্ড, আর এমজি তো এটা তো কেজ তো রেস্টোর হয়েছে, মানে টি প্লাস ইউ ইকুয়াল টু এমজি, তো টি ইকুয়াল টু এমজি মাইনাস ইউ। আর এখানে ফোর্স আর এক্সিলারেশন অপোজিট, এটা লিগে একটা মাইনাস সাইন লাগাই দিই। ফোর্স আর এক্সিলারেশন অপোজিটতে মাইনাস সাইন লাগাইয়া ইউর ভ্যালুরে আমি আনতে পারবো মাইনাস এম এ মাইনাস এম জি, মানে টি ইকুয়াল টু হইব এম জি মাইনাস অফ মাইনাস এম এ মাইনাস এম জি। তো টি ইকুয়াল টু হইব এম জি মাইনাস মাইনাস প্লাস এম এ প্লাস এম জি। ইনক্রিজ হয়ে যায়, ইনক্রিজ তো হইতে আসলো না, না ঠিক আছে ইনক্রিজ, ওকে কারেক্ট। তো প্যারেট উপরের দিকে গেলে দেখিলাম, ঠিক আছে ইকুয়েশন, এই ইকুয়েশন প্যারেট উপরের দিকে গেলে টি ইকুয়াল টু এম জি প্লাস এম জি, আগে তো আসিল খালি এম জি প্লাস এম এ একটা কোয়ান্টিটি আইছে, মানে প্যারেট আপওয়ার্ড গেলে ওয়েট কেজের এক্সপিরিয়েন্স করব বয়েজ হ্যান্ডে ইনক্রিজেস, আমরা ডিক্রিজেসটাও দেখিলেই, এটা তো লেখা শেষ মনে হয়, দেখি আমরা ডিক্রিজেসটা দেখিলেই তো কনফার্ম হয়ে যাব, ঠিক আছে। দেখি দাঁড়া, আগে প্যারেটরে নিচে আনে, প্যারেট যদি নিচে আয় এক্সিলারেশন এ, তো এমজি নিচের দিকে লাগলো, কেজের এমজি নিচের দিকে, বয়েজে যেটা হ্যান্ড থেকে ফোর্স লাগছে এটা টি আপওয়ার্ড, তে আর ইউ ইউ এটা তো থাকবো। এখন যদি আমি প্যারেটের ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তে প্যারেটের উপরে কিতে কিতা লাগছে, তো প্যারেট নিচের দিকে আইছে, মানে এয়ারে তারে উপরের দিকে দিছে ইউ, প্যারেটের এমজি নিচের দিকে, প্যারেটের এক্সিলারেশন ডাউনওয়ার্ড, তে নেট ফোর্স ইকুয়াল টু প্যারেটের মাস এম, মাস ইন্টু এক্সিলারেশন, মানে এম জি মাইনাস ইউ ইকুয়াল টু এম এ, মানে ইউ ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। আর যদি আমি কেজের এফবিডি বানাই, এটা হইল প্যারেট মুভস ডাউনওয়ার্ড উইথ এক্সিলারেশন এ, কনস্ট্যান্ট ভেলোসিটি তো কেজ দেখি লইছি, এক্সিলারেশন এ দিয়া। তো এখন যদি এটার দেখি কেজের, তো কেজের উপরে বয়েজের হ্যান্ড থেকে একটা টি লাগে, আর প্যারেট ডাউনওয়ার্ড আইছিল, তো ইউ লাগছে আপওয়ার্ড প্যারেটের উপরে, এটা তো প্যারেটের উপরে, প্যারেট ডাউনওয়ার্ড আইছে না নি, তো প্যারেটের উপরে ইউ যদি আপওয়ার্ড লাগে, তো কেজের উপরে ইউ লাগছে ডাউনওয়ার্ড, আর কেজের এমজি মানে টি ইকুয়াল টু হইব, কেন কি কেজ তো রেস্টো আছে, তো কেজের তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবো, ইউ প্লাস এমজি, এখানে ইউ হইছে এমজি মাইনাস এম এ প্লাস এমজি, ঠিক আছে। আমাদের অন ক্যালকুলেশন পুরো ঠিক আছে, মানে ক্যাপিটাল এমজি প্লাস এমজি মাইনাস এম এ, এর মানে প্যারেট যখন ডাউনওয়ার্ড আইব ওয়েট রিডিউস হইব, কেজের ওয়েট রিডিউসেস, প্যারেট যখন আপওয়ার্ড যাইব তখন ফোর্স, প্যারেটের ইকুয়েশন লেখাত গিয়া ফোর্স আর এক্সিলারেশন অপোজিট, এটা লিগে মাইনাস সাইন, টির মধ্যে আমি দেখলাম যে এমজি লগে প্লাস এম এ হয়েছে, মানে অরিজিনাল থেকে ইনক্রিজ হয়েছে, আর এখানে অরিজিনাল থেকে ডিক্রিজ হয়েছে, ঠিক আছে।
আর কনস্ট্যান্ট স্পিড দিয়া গেলে তো আমার টেনশন আসলে না, যেটা আমার অরিজিনাল কোয়েশ্চেন আইসে আর কি এনসিআরটির দেওয়া। আমরা দেখলাম যে প্যারট যদি এক্সিলারেট করে কিতা হইব, এটা দুইটা এক্সট্রা টপিক লিখিলাম। আচ্ছা, প্যারটে তো বহুত জ্বালাইলো, উঠলো উপরের দিকে, নামলো নিচের দিকে, কনস্ট্যান্ট স্পিডে চেঞ্জ হইতো না, ডাউনওয়ার্ড আইলে ডিক্রিজ হইব, আপওয়ার্ড প্যারট গেলে ইনক্রিজ হইব। এখন বুলেট প্লেট প্রবলেম, অন হেডিং দাও বুলেট প্লেট প্রবলেম। তো এটা একটা জিনিস আছে, যেরকম একটা বুলেট যার ভি ভেলোসিটি দিয়া ধাক্কা খাইয়া ভি ড্যাশ দিয়া আইসে বালা, আমি আপওয়ার্ড ডাইরেকশনের পজিটিভ লই লিছি, ডাউনওয়ার্ড ডাইরেকশনের নেগেটিভ লই লিছি। সাইন কনভেনশন তোমরার ইচ্ছা, তোমরা আপওয়ার্ডের নেগেটিভ ডাউনওয়ার্ড পজিটিভও ধরতে পারো, কোনো প্রবলেম নাই। তো বুলেট গিয়া প্লেটও ধাক্কা খাইয়া আইসে, প্লেট বালা রেস্টও আছে, নাও থাকতে পারে, রেস্টও আছে, মানে প্লেট ইকুইলিব্রিয়ামও আছে। তো তখন কীটা হইব, প্লেটের মাস বালা এম, বুলেটের মাস বালা স্মল এম। তো ফোর্স যেটা এক্সার্ট হইব এটা তো আমরা জানি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে ডেল্টা পি বাই ডেল্টা টি। তো ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো ফাইনাল হইল ডাউনওয়ার্ড, সো নেগেটিভ, মাইনাস এম ভি ড্যাশ মাইনাস এম ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক আছে? তে ফোর্স যদি তারা হয় না যে পুলিশ বুলেট গিয়া যে ধাক্কা আইসে রিবাউন্ড করছে, দুটা ভেলোসিটি সেম যদি হইয়া দিলায়, মানে দেয়ার ইজ নো এনার্জি লস, ভি ড্যাশ ইকুয়াল টু ভি যদি হয়ে যায়, নাও থাকতে পারে। তো এইটা হইব কত, মাইনাস টু এম ভি বাই ডেল্টা টি। আর যদি নাম্বার অফ বুলেটস ফিক্সড থাকে, ইফ এন বুলেটস আর ফায়ার্ড, the total force exerted যেটা হইব ইন ম্যাগনিটিউড, এটা কত হইব n ইন্টু 2mv বাই ডেল্টা টি। এটা হলো ফোর্স এক্সার্টেড, n বাই ডেল্টা টি, n বাই ডেল্টা টি রে হওয়া হয় নাম্বার অফ বুলেটস পার ইউনিট টাইম। এটারে আমি স্মল n দিয়া ডিনোট করলাম। দেয়ারফোর এটা হলো ফোর্স এক্সার্টেড বাই বুলেট অন প্লেট ইন আপওয়ার্ড ডাইরেকশন, আর প্লেটের এমজি নিচের দিকে। তো ইকুইলিব্রিয়াম যদি থাকে, তো বুলেটের ফোর্স আপওয়ার্ড আর সব বুলেটসের ফোর্স আপওয়ার্ড আর প্লেটের এমজি ডাউনওয়ার্ড ইকুয়াল টু ইচ আদার হইব। তো এটা একটা কোয়েশ্চেন হইতে পারে নিউমারিক্যাল আর কি। হ্যালো, স্মল এন মনে রাখিও নাম্বার অফ বুলেটস পার ইউনিট টাইম, মানে পার ইউনিট সেকেন্ড। শেষ লেখা, এই সাইডটা মিটাই দিই। আচ্ছা, এখন মেশিন গানও নিতাও কমন। এ মেশিন গান ফায়ার্স bullets of 50 gram at speed of 1000 meter per second if average force of 200 Newton is exerted on the gunner, the maximum number of bullets fired per minute is option A 240, option B 120, option C 60, option D 30. তো কইছে মেশিন গান ফায়ার করে কতটা বুলেট, না কতটা বুলেট আমারে কইছে না, আমারে কইছে বুলেটের মাস। বুলেটের মাস আমারে দিছে 50 গ্রামস
মানে 50 × 10⁻³ kg। এট স্পিড ফায়ার করা হয়েছে 1000 মিটার/সেকেন্ড। এভারেজ ফোর্স এক্সার্ট করছে 200 নিউটন গানারের উপরে। আচ্ছা, তো গানারের উপরে ফোর্স লাগছে 200 নিউটন। বুলেট ফায়ার হলে গানারের উপরে একটা রিয়েকশনের ফোর্স লাগবে, এটা 200 নিউটন। তো বুলেট যে সামনের দিকে গেছে, আগে বুলেট রেস্টও আসছিল অবভিয়াসলি গানের ভিতরে। গান থেকে যখন বাইরেছে এর মোমেন্টাম হইব মাস ইন্টু ভেলোসিটি। তে সাপোজ আমি ধরিলাই n বুলেটস/সেকেন্ড ফায়ার করছে, 1 সেকেন্ড টাইমরে আমি 1 সেকেন্ড লইছি। এখানে কি ভেলোসিটি আমার মিটার/সেকেন্ডে দেওয়া, তো ফোর্স আমি লিখে দিলাম 200। তো n বুলেটস ফোর্স হইব কত, n × mv। ফোর্স হলো চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড, টাইম তো 1 সেকেন্ড লইলিছি না নি। তো একজনের মোমেন্টাম চেঞ্জ হইলো mv, তো nটা বুলেটের হইলো n × mv। আর পার ইউনিট টাইম মানে টাইম তো 1 সেকেন্ড লোয়া আছে, তো n mv ইজ ইকুয়াল টু 200। তো নাম্বার অফ বুলেটস/সেকেন্ড হইব 200/mv। তো 200/m, স্মল m কত, 50 × 10⁻³ ভেলোসিটি কত 1000। দুইটা জিরো ক্যান্সেল, 2 আর 25 ক্যান্সেল, অত বিশ্রী হয় না আর। আচ্ছা তাও 4টা 25 4টা নি রে, -3 + 1 2। দুইটা মানে নাম্বার অফ বুলেটস/সেকেন্ড হইল 4টা বুলেট/সেকেন্ড। তো 1 সেকেন্ডে 4 বুলেটস ফায়ার্ড। আমার জিজ্ঞেস মিনিট বলিও না, 60 সেকেন্ডে কতটা হইব, 60 × 4 মানে কতটা বুলেটস, 240 বুলেটস। তো কারেক্ট অপশন হইল এ, হইল। তো এটা হইলো ইজি নিউমারিক্যাল, যেটা ফটাফট করিলিম আমরা পরীক্ষা তখন মিটাই দিই। A car can have an acceleration of 4 meter/second² if it is to pull another car of equal mass, then what could be the acceleration that it can have? Option A 8 meter/second², option B 4 meter/second², option C 2 meter/second², option D 1/2 meter/second²। হইল। তো কিতা কইছে একটা কার আছে আমাদের কাছে যার এক্সিলারেশন হইল 4 meter/second²। এটার মাস যদি আমি m ধরিলাই, তো এটার উপরে ফোর্স অবভিয়াসলি লাগছে F = ma। তারপরে কইছে সেম ফোর্স লাগাইয়া অন আরেকটা সিমিলার কার, মানে যার মাস ইকুয়াল তার লগে, তখন সিস্টেমের এক্সিলারেশন কত হইব। তো ফোর্স তো সমান রয়েছে, 2m × a', ফোর্স ইকুয়াল টু ma। এটা ফালতু, ঠিক আছে। এটা তো বাচ্চা কনফিউজ হয়ে যায়, বড় কথা না। এটা পরীক্ষা হলো যে কোনো কিছু হইতে পারে। 4/2 মানে 2 meter/second² আনসার হইল। শেষ। নেক্সট হলো ইন ফোর্স ফ্রি স্পেস
ए सैटेलाइट এটা बहुत आगे एम्सर क्वेश्चन एम्स 2003 री तৈব ए सैटेलाइट इज स्वीपिंग stationary interplanetary dust माने सैटेलाइटे तार फोर्स इंटरनल फोर्स लगाइया और नियर बाई प्लैनेटेर डास्ट रे रिमूव करे कत रेटे रिमूव करे रेट ऑफ dm by dt is equal to alpha v অবভিয়াসলি স্যাটেলাইটে যখন তার ফোর্স লাগাইয়া ডাস্টরে রিমুভ করব ডাস্ট তার ইনার্শিয়া লেগে অপোজিট ডাইরেকশনে স্যাটেলাইটের উপরে একটা রিটার্ডিং ফোর্স লাগাইব তো হোয়ার এম ইজ মাস অফ স্যাটেলাইট এখানে কি যখনই বাইরের থেকে তারা সাপ্লাই করা লেগে এনার্জি থাকতো না এক্সটার্নাল এজেন্ট থাকতো না হ্যাঁ নিজের ইন্টারনাল ফোর্স দিয়ে কাজ করতে চাইব এগেইনস্ট সাম রেজিস্টেন্স তখন তার রিটার্ডেশন হইব ইনস্টেড অফ एक्सिलरेशन আমরা ভেরিফাইও করে লিমু নেগেটিভ আইনি আনসার m is mass of satellite v is its velocity and alpha is constant the retardation of satellite will be ऑप्शन ए 2 alpha v square ऑप्शन बी alpha v square by n ऑप्शन सी alpha v square by alpha v by m और डी alpha v square तो আবার আমরা লাগাই দিই স্যাটেলাইটের ফোর্স ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আর মোমেন্টাম রে আমরা লিখে দিই ডি ডিটি অফ এম ইন্টু ভি এখানে বাবা সব চেঞ্জ হইব মাসও চেঞ্জ হইব স্যাটেলাইটের উপরে রিটার্ডিং ফোর্সে লেগে স্যাটেলাইটের ভেলোসিটিও চেঞ্জ হইব তো এখানে যে আমরা লিখবো কিতা লিখবো এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি হইল तो एक्सटर्नल फोर्स तो किच्छु नहीं माने एक्सटर्नल फोर्स तो जीरो तो फोर्सर जगह जीरो बॉय दिमु एम इंटू डिवी बाई बाहर थी तो कोनो फोर्स ऐसा ना एगो तो सैटेलाइटर फोर्स इंटरनल फोर्स तो एक्सटर्नल फोर्स तो जीरो थकबो जेटा ही और भितरेर फोर्स ले गया तो एम इंटू माइनस एम इंटू डिवी बाई डी टी इज इक्वल टू वी इंटू डी एम बाई डी टी हमारे देवा से अल्फ़ा वी तो माइनस एम एक्सिलरेशन डी वी बाई डी टी इज एक्सिलरेशन माने रिटार्डेशन इकानो वी इंटू अल्फ़ा वी इंटू वी माने अल्फ़ा वी स्क्वायर सो एक्सिलरेशन इज माइनस अल्फ़ा वी स्क्वायर बाई एम माइनस साइने शो करे रिटार्डेशन और ऑप्शन हलो अल्फ़ा वी स्क्वायर बाई एम बाहर थेके कोनो फोर्स नहीं माने एक्सटार्नल फोर्स इज जीरो हईल मिटाई दी এখানে কি ইন্টারপ্ল্যানেটারি ডাস্ট কইছে মানে যে প্ল্যানেটের অ্যারাউন্ড ঘুরে ওই প্ল্যানেট থেকেই হে সরার নেক্সট এ বল মুভিং উইথ এ velocity 20 meter per second has a mass of 50 gram. It collides against a wall normally and is rebounded normally with the same speed. If the time of impact of ball
and wall is 40 milliseconds, the average force exerted on wall in dynes is option A 0, option B 1.25 into 10 to the power 7, option C 2.5 into 10 to the power 7, option D 5 into 10 to the power 6. The average force exerted. The average force exerted is equal to change of momentum divided by time. The ball कैसे गया यही से घुरिया ते जाइते मोमेंटम mv ऐसे वो सेम दिया mv হইল তো কত মোমেন্টামের চেঞ্জ হইছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল 2 mv বাই t হইল এখানে কি মোমেন্টাম রে একদিকে পজিটিভ ধরলে আর একদিকে নেগেটিভ ধরতে লাগবে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ সো মাইনাস mv মানে মাইনাস 2 mv আমি মাইনাস ইউজ করলাম না এখানে কি আমার ম্যাগনিটিউড ম্যাটার করে এখানে तो 2 mv by delta t तो मास हलो 2 into 50 into 10 to the power minus 3 वेलोसिटी 20 मीटर पर सेकेंड टाइम हलो 40 मिलीसेकेंड माने 40 into 10 to the power minus 3 0 0 काटी गेलो 2 4 काटी गेलो 2 10 माने फोर्स हलो 50 न्यूटन्स किंतु बाबा ऑप्शन तो मिलছে ना अरे ऑप्शन तो जिगाइছে तोरे डाइन से माने 1 न्यूटन इक्वल टू 10 to the power 5 डाइन তখন আমরা কিতা ইউজ করবো 50 into 10 to the power 5 ডাইনস মানে 5 into 10 to the power 6 ডাইন आंसर বুঝলো মিটাই আচ্ছা ইনার্শিয়ার আরেকটা আছে অ্যাপ্লিকেশন ইনার্শিয়া অন পুলিং এটা ছোটো পয়েন্ট বানাইয়া লিখা রাখি দিতে পারো এম এ বি দুইটা স্ট্রিং আছে তো যদি এটা সব জায়গা থাকে তাহলে এটা দিয়া দিলাম সাডেনলি স্ট্রিং বি ব্রেকস সাডেনলি যদি আমি এটার উপরে ফোর্স লাগাই এফ যদি সাডেন হয় সাডেনলি যদি হয় ফোর্স যদি আমি নিচের স্ট্রিংও লাগাই তো স্ট্রিং বিটাই ব্রেক হয়ে যাব তার ইনার্শিয়া অফ মোশন মাস আর স্ট্রিং এর মধ্যে ট্রান্সফার হইতে পারতো না এখানে কি জিনিসটা কিতা হয়েছে সাডেনলি তে হে রেস্টও আসিল হে রেস্টও থাকবো নিচের দিকে এমজি উপরের দিকে টেনশন হে ব্যালেন্স থাকবো এই ফোর্সে খালি নিচের স্ট্রিংরে সিঁড়ি দিব এটা ইনার্শিয়ার উপরে কিন্তু আর যদি স্লোলি আমি টানি ফোর্স দিয়া স্লোলি টানলে তার ইনার্শিয়া অফ মোশন উপরেরটার ট্রান্সফার হইব উপরেরটার যদি ট্রান্সফার হয় তো উপরেরটার উপরে নিচের দিকে তো এফ আই গেল কেন কি এই এফটা ওখানে এক্সপিরিয়েন্স করে ক্যাপিটাল এম এ উপরের দিকে টেনশন আসিল নিচের দিকে এমজি আসিল তো আগের ক্ষেত্রে যেখানে আমি সাডেনলি টানছিলাম এখানে বি ব্রেক হয়ে গেছিল ইকুয়েশন আসিল টি ইকুয়াল টু খালি এমজি বি তো ব্রেক হয়ে গেছিল কিন্তু এখন যেটা ইকুয়েশন আইব টি ইকুয়াল টু এফ প্লাস এমজি আইব মানে আপার স্ট্রিং এর মধ্যে টেনশন বেশি হইব তো যেখানে টেনশন বেশি হইব ওই স্ট্রিংটা ব্রেক হইব স্ট্রিং এ ব্রেকস তো এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আবার যে সাডেনলি যদি ফোর্স একটা পুলিং ফোর্স আমি লাগাই তো স্ট্রিং বি ব্রেক হইব আর স্লোলি হইলে স্ট্রিং এ ব্রেক হইব কেন কি টেনশনের ভ্যালু ইনক্রিজ হয়ে যাব স্ট্রিং এর মধ্যে আজকে লাস্ট প্রবলেম মিটাই দিই তো কোয়েশ্চন হইল an object of mass 3 kg is at rest if a force F vector equal to 6t square I cap plus 4t j cap Newton is applied on object, then velocity
of object at t equal to 3 second is এটা AIPMT স্ক্রিনিং 2002 কোয়েশ্চন অপশন এ হইল 18 i cap plus 3 j cap, অপশন বি হইল 18 i cap plus 6 j cap, অপশন সি হইল 3 i cap plus 18 j cap, অপশন ডি হইল 18 i cap plus 4 j cap. তো এই কোয়েশ্চনটা দেখি লাও ফট করিয়া ফোর্স হইল 60 স্কোয়ার i cap plus 4t j cap. हमारे कोई से वेलोसिटी बार करता t इक्वल टू 3 सेकेंड तो फोर्स हलो मास इंटू एक्सिलरेशन, फोर्स हलो मास इंटू एक्सिलरेशन, मास हलो कत केजी 3 kg तो एक्सिलरेशनर जेटा इक्वेशन आइब मास 3 इटा डाइन दिके गेले गিয়ে 2t स्क्वायर i cap और 4/3t জানি রে হ্যাঁ কিন্তু एक्सिलरेशन এখানে কনস্ট্যান্ট না এখানে एक्सिलरेशन যদি কনস্ট্যান্ট হইতো তে তো আমি ইকুয়েশন অফ মোশন লাগাইতে পারলাম না ভেলোসিটি বার করার লাগে আফটার এ টাইম টি মানে v ইকুয়াল টু u প্লাস at লাগাইতে পারলাম না কিন্তু एक्सिलरेशन যেহেতু কনস্ট্যান্ট না মানে আমি ইকুয়েশন অফ মোশন লাগাইতে পারতাম না তো এখানে আমার dv/dt মানে ইন্টিগ্রেশনের হেল্প লইতে লাগবো এখানে কি एक्सिलरेशन ইজ ফাংশন অফ টাইম মানে ইট ইজ এ ভেরিয়েবল কোয়ান্টিটি সো dv ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার dt i cap plus 4/3t dt j cap. तो वेलोसिटीर इंटीग्रेशन जखन करब इंटीग्रेशन ऑफ dv हो যাব v 2 कन्स्टैंट बाहरे हो যাব এটা हो যাব t³/3 0 to 3 सेकेंड्स पर्यन्त लिमिट्स i cap plus 4/3 और इंटीग्रेशन ऑफ t dt আমি एक्सपेक्ट करिया चललाम जे इंटीग्रेशनर फर्मुला जाना x⁴n dx x⁴n+1/n+1 तो t²/2 0 to 3 j cap. तो वेलोसिटी कत हईबरे एक बार अपार लिमिट टीर जगह माने 3³ माने 27/3 माने 9 एगो कत हईब 9 हाँ एगो तो 0 माने 2 × 9 माने हो जाए 18 i cap और 4/3 এটা 2টার বাইরে লইয়া মানে 2 কাটি দিই तो 2/3 और এদিকে 3 স্কয়ার 9 18/3 মানে 6 j cap. तो वेलोसिटी হইল 18 i cap plus 6 j cap. सो करेक्ट ऑप्शन হইল बी. ঠিক আছে তে নেক্সট আমরা লেকচার দিমু মানডে আজকে বিকালের পরে আজকে বিকালে আপলোড করার পরে মানডে আমরা দিমু নেক্সট লেকচার লজ অফ মোশন আর ফ্রিকশন কন্টিনিউ থাকবো আর মানডের ভিতরে জুনিয়র্স 4-5টা এডমিশন লই লিলে তে আরো ভালো করিয়া দিব.